ছোটবেলায় যখন নানি দাদির কাছে ভূতের গল্প শুনতে চাইতাম কিংবা ভয়ের গল্প শুনতে চাইতাম, নানি দাদিরা প্রায়ই একটা রক্তচোষার কথা বলতেন, যে কিনা ঘাড়ের কাছে কামড় দিয়ে শরীরের সব রক্ত শুষে নিত, আর এরপর ভিকটিমের হয়ে যেত মৃত্যু। এই রক্তচোষার কথা শুনলেই আমাদের ভয় ভয় লাগতো। মনে হতো ওই বুঝি জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে আছে সে, আবার মনে হতো গাছের পিছনে সে লুকিয়ে নেই তো। কখনো যখন ঘাড়ের কাছে শীতল কোনো কিছু অনুভূত হতো, তখন ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে যেত। মনে হতো এই বুঝি কোনো এক রক্তচোষা তার দাঁত বিধিয়ে দিচ্ছে ঘাড়ে। এই রক্তচোষার উৎপত্তিটা কোথায়? রক্তচোষাকে বলা হয় ভ্যাম্পায়ার। আর ভ্যাম্পায়ারের কথা শুনলে আপনার মনে আসবে ব্রাম স্টোকারের ড্রাকুলার কথা। কিন্তু না, ব্রাম স্টোকার অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন ড্রাকুলা, কিন্তু তার সেই অনুপ্রেরণা কে ছিল? তার সে অনুপ্রেরণা ছিল কারমিল্লা। কারমিল্লা উপন্যাসিকাটি লিখেছেন জোসেফ শেরিডান লে ফানো। নামটা বেশ কঠিন বিধায় দেখেই বললাম। আর এই উপন্যাসিকাটির পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন লুৎফুল কায়সার ভাই। বইটি প্রকাশিত হয়েছে বেনজিন প্রকাশ থেকে। প্রচ্ছদটা দুর্দান্ত, সব মিলিয়ে প্রোডাকশনও দুর্দান্ত। চলুন এবার বইয়ের কথায় ফেরা যাক। কারমিল্লাকে বলা হয় ইংরেজি সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ ভ্যাম্পায়ার রিলেটেড বই। ভ্যাম্পায়ার মানে রক্তচোষা, রক্তচোষা মানে ভ্যাম্পায়ার। তবে এই ভ্যাম্পায়ারের একটা বিশেষ দিক হচ্ছে এটা পুরোপুরি নারী কেন্দ্রিক, অর্থাৎ নারী চরিত্রের ভ্যাম্পায়ার। এবং এই কারমিল্লা থেকে অনুপ্রাণিত হয়ে ব্রাম স্টোকার লিখেছিলেন ড্রাকুলা বইটি, যা এখন গোটা বিশ্বে এবং যারা হরর প্রেমী তাদের প্রত্যেকের কাছে পছন্দনীয়। কেন কারমিল্লা এত গুরুত্বপূর্ণ, বা কেনই আজকের এই সময়ে এসে সেই বহুকাল আগের লেখা কারমিল্লা আমাদের পড়া উচিত? কারমিল্লা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে কারমিল্লা নারী ভ্যাম্পায়ার কেন্দ্রিক যে গল্পগুলো আছে তার পথিকৃৎ, অর্থাৎ লে ফানু যে পথ দেখিয়েছেন সেই অনুযায়ী হেঁটেছেন পরবর্তীতে, এবং সেখান থেকে আজকে আমরা দেখতে পাই এত চমৎকার চমৎকার ভ্যাম্পায়ার রিলেটেড গল্প হচ্ছে, সিনেমা হচ্ছে, উপন্যাস হচ্ছে। কারমিল্লা একটি স্লো বার্ন উপন্যাস। স্লো বার্নের ক্ষেত্রে কি হয়, বেশ ধীরে 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 আগাবেন। শুরুতে আপনার কাছে বিরক্তিকর মনে হবে কেন গল্প আগাচ্ছে না, কিন্তু এরপর ধীরে ধীরে যখন আপনি মূল জায়গাতে প্রবেশ করবেন তখন দেখবেন আর ছাড়তেই মন চাচ্ছে না। কারমিল্লা ঠিক তেমনই একটি উপন্যাস। এই উপন্যাসে সকল চরিত্র বলতে গেলে নারী। লে ফানু এই নারী চরিত্রগুলোকে এতই স্ট্রং করে তৈরি করেছেন যে পুরো বইটার মধ্যে ম্যাক্সিমাম চরিত্রে আসলে নারী। এবং সেখানে মূল যে ক্যারেক্টার থাকে লরা, সেও একটা নারী, এবং তাকে নিয়ে মূলত ঘটনা ধীরে ধীরে আগাইতে থাকে। লরা বেশ একাকী একটা মানুষ, কারণ সে যেখানে থাকে সেই এলাকার আশেপাশের মানুষজন থাকতে চায় না। কেন থাকতে চায় না? তাদের ভয় লাগে। কিসের ভয় সেটাও জানা। এই লরা যখন নিজের একাকী লাইফ লিড করতেছে তখন তার ঘরে একটা অতিথি আসে, প্রায় লরার সমবয়সী, দেখতে সুদর্শনা একটা মেয়ে। তার মা তাকে রেখে যায় লরাদের কাছে, এবং লরার বাবাও সানন্দে তাদেরকে স্বাগত জানায়। সেই মেয়েটি থাকতে শুরু করে লরার সাথে। সুন্দরী লরার হুট করে কি যেন হলো, সে দেখতে কিছুটা রোগা হয়ে যাচ্ছে। প্রতি রাতেই সে বেশ ভয় পায়, তার হুটহাট ভুলভাল স্বপ্ন সে দেখে। বেশ অদ্ভুত একটা বিষয়। ওই নতুন যে মেয়েটি এসেছে তার কাছেও একই কথা জানতে পারা যায়, সেও নাকি রোজ স্বপ্ন দেখে, তারও নাকি বেশ ভয় ভয় লাগে। এদিকে লরার বাবার বন্ধুর নাতি মারা গিয়েছে। মারা যাওয়ার আগে যে সিমটম দেখা দিয়েছে তা ছিল সে বেশ রোগা হয়ে যাচ্ছে। তার যে সুদর্শন চেহারা, সেই চেহারাটাও সরে যাচ্ছে ধীরে ধীরে। এরপর তার মৃত্যু হয়েছে। এছাড়া ওই এলাকার আরো যারা নারী ছিল তাদেরও প্রায় একই রকম অবস্থা। কি হলো সেখানে, কেনই বা মেয়েগুলো মরছে এভাবে? এর উত্তর জানতে হলে পড়তে হবে কারমিল্লা। কারমিল্লার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, এবং বেশ সুন্দরভাবে লেখক সেটাকে ফুটায় তুলছেন। এবং আমার কাছে মনে হয় যে এখানে ক্রেডিটটা যাবে হচ্ছে লুৎফুল কায়সার ভাইয়ের কাছে, বিকজ উনি এই ব্যাপারগুলোকে এমন সরলভাবে অনুবাদ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল যে এটার মধ্যে বোধহয় তারও মৌলিকত্ব আছে। না হলে তিনি যেভাবে পরিবেশের বর্ণনা দিচ্ছিলেন বাংলা ভাষায়, সেটা বেশ সুন্দর, মার্জিত এবং সাবলীল। এই দিক থেকে আসলে আপনার এটা পছন্দ হবে বলে আমি 100% বিশ্বাস করি, বিকজ লুৎফুল কায়সারের অনুবাদ অলরেডি প্রমাণিত। তার এত পরিমাণে অনুবাদ বের হয়েছে এবং পাঠকপ্রিয়তা পাইছে, যেটা আমার আর বলে নতুন করে বোঝানোর মতো কিছু নাই।
কার্মিল্লার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কিছু প্লট হোল হয়তো বা আপনার নজরে আসবে, অথবা আপনার কাছে মনে হবে যে আমি বেশ আগেই আন্দাজ করে ফেলেছি। আবার যারা হরর পড়েন না বা হরর জনরার সাথে পরিচিত না, তারা হয়তো ভাববেন এতে ভয়ের কি আছে ভাই, কোনো ভূতই নাই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে ভয়ের গল্পে যে ভূত থাকবে ব্যাপারটা তেমন না। এই কথাটা বলেছেন আসলে বাপ্পি ভাই, ওনার কথাটা আমি নতুন করে আবার বললাম, বিকজ কথাটা আসলে তাই। বইটা শেষ করার পরে আপনি যখন শুতে যাবেন বা ঘুমাইতে যাবেন, আপনি যদি একটু ভীতু প্রকৃতির হয়ে থাকেন তখন আপনার ভয় লাগবে। আর ভয়ের গল্পের সার্থকতাই এইটা যে আপনাকে সে কিছুটা বইলেও ভয় দেখাইতে পারবে। ধরে নিলাম যে সে পারতেছে না, ধরে নিলাম যে এইটা প্রপার ভয়ের গল্প না, তারপরেও এই বইটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ওই যে শুরুতেই বললাম, ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কোন একটা ভ্যাম্পায়ার কাহিনী হচ্ছে এটা, এবং এটা থেকে অনুপ্রাণিত হয়ে আপনার প্রিয় ব্রাম স্টোকার তিনি লিখেছেন ড্রাকুলা। সুতরাং কি ছিল এই বইয়ে, এইটা জানার জন্য হলে আপনার কার্মিল্লা পড়া উচিত। যারা কিনা হরর জনরা নিয়ে কাজ করেন, যাদের কিনা হরর জনরা পছন্দ, যাদের ভ্যাম্পায়ার পছন্দ, এইসব ঘটনা পছন্দ, তাদের জন্য এই বইটা হাইলি রেকমেন্ডেড। বাট এইখানে কয়েকটা ব্যাপার একটু লোকমা দিয়ে রাখি। প্রথমত, এইখানে হালকা পাতলা কিছু সেন্সিটিভ ইস্যু আছে, সেন্সিটিভ দৃশ্য আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটা নারী চরিত্রকে লেখক সমকামী হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি যেহেতু একটু কট্টরপন্থী মানুষ, তাই তিনি এখানে সমকামিতাকে বাজে হিসেবেই রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করেছে, এবং এই দিক থেকে তিনি সার্থক হয়েছেন বলে আমার কাছে মনে হয়। গল্পের এন্ডিং এ গিয়ে আপনার কাছে মনে হইতে পারে যে এটা পরিপূর্ণ না কেন, বা এরকম কেন, এরকম মনে হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ গল্পটা যে সময় রচনা করা হয়েছে সেটা আজকে থেকে অনেক আগে, এবং সেই সময়ের সাপেক্ষে এটা একটা প্রপার এন্ডিং পাইছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে কার্মিল্লা পড়তে পারেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে পর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।